তো আমি প্রথমে একটু আমার ছোট্ট আ পরিচয় দিয়ে নিচ্ছি প্রাসঙ্গিকতার স্বার্থে যে আমি কেন এখানে এসলাম এবং আমি কেন এটা বলছি। তো মূলত আমার আসলে ট্রেনিং হচ্ছে অ্যাজ এ লিঙ্গুইস্ট। আমি যখন কডা ভাষা এখানে পুঠিয়াতে, রাজশাহীতে আম ট্রান্সক্রাইব করছিলাম, ওটা তখন আমার মনে হলো যে এটার জন্য যদি এরকম একটা ব্যবস্থা থাকতো যে একটা এটিমোলজিক্যাল ডিকশনারি থাকতো, যেটা হচ্ছে একই ফ্যামিলির যত ভাষা আছে, ওদের যদি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট থাকে, তাহলে আমার জন্য সমস্যা হবে না। কারণ সেগুলো যদি ট্রান্সক্রাইব করা থাকে, যেটা যেকোনো স্ট্যান্ডার্ডেই হোক, সেটা আইপিএস স্ট্যান্ডার্ডে হোক, ন্যারো হোক, ব্রড হোক, ইভেন যদি রোমানাইজড থাকে, তারপরও আমি অ্যাক্সেসটা পাচ্ছি সবগুলো ভাষায়। হ্যাঁ? সেখান থেকে আমার প্রথমে ধারণা হয়েছিল যে আমাদের বাংলাদেশের ভাষাগুলোর জন্য যদি এরকম একটা স্ট্যান্ডার্ড থাকে, যেইটার জন্য আমাকে বিভিন্ন স্ক্রিপ্ট শিখতে হবে না, একটা হলেই আমি বিভিন্ন ভাষা সম্পর্কে জানতে পারব। তো সেটা হচ্ছে আমার রিসার্চ করতে গিয়ে এটা কাজ। তখন মামুন যখন আমাকে অ্যাপ্রোচ করলো, তখন আমি বললাম যে হ্যাঁ, আমি এটা নিয়ে আমার চিন্তাগুলো শেয়ার করতে পারি। তো সেই চিন্তার মানে ৫ দিন আগে আমি বসেছিলাম যে আমার যে প্রবলেমসগুলো আমি ফেস করেছি, সেগুলো নিয়ে আমি একটা জিনিস তৈরি করি, যেটা মামুনের সাথে মামুনের নিমন্ত্রণে এসে এখানে শেয়ার করি। তো আমার একটা দাবি ছিল ওর কাছে যে আমি স্টেক হোল্ডারদের মধ্যে চেয়েছি জাতীয় কেন্দ্রকে, আমি চেয়েছি বাংলা একাডেমিকে। ও নিজেও ওগুলোই কথাই বলছিল। আমি চেয়েছি যারা প্রকাশক তাদের মধ্য থেকে, যারা চিন্তক তাদের মধ্যে থেকে, তারপরে লেখক এবং লিঙ্গুইস্ট চেয়েছি কিছু। তো এদের সাথে যাতে আমার চিন্তাগুলো শেয়ার করতে পারি এবং একটা শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক, মানে অ্যাক্সেসটাকে আমরা গণতান্ত্রিক করছি, যে প্রবেশটাকে আমরা বিভিন্নভাবে গণতান্ত্রায়ন করছি। কারণ আমাদের ধারণা এবং দর্শন হচ্ছে আমরা যারা মেজরিটি, তারা যেই সুবিধা ভোগ করি, আমাদের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব হচ্ছে যারা মাইনরিটি অথবা বিভিন্ন গোষ্ঠী যারা মেজরিটি না, তাদেরকে একই অধিকারে বলয়ে আনা, তারা যাতে একই অ্যাক্সেস পেতে পারে, সেটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেও আমি এই কাজটা করতে চাই। তো প্রথমে যেটা আমি বলতে চাই যে যেটা আমি বলছিলাম যে ট্রান্সক্রিপশন নিয়ে আমার সমস্যা শুরু হলো, কিন্তু আমি চাচ্ছিলাম যে ট্রান্সলিটারেশন থাকলেও আমার চলবে। তো ট্রান্সক্রিপশনটা সাধারণত লিঙ্গুইস্টরা করেন, যেটা আইপিএ দিয়ে করা হয়, ব্রড এবং ন্যারো। তো আমরা এই আলাপে আজকে তেমন একটা যাচ্ছি না। আমরা যাচ্ছি ট্রান্সলিটারেশনের আলাপে। ট্রান্সলিটারেশনটা সাধারণত দুটো ক্ষেত্রে দুইটা বাংলা আছে, আমি দেখেছি যে দুটা বাংলা ব্যবহার করেন, একটা প্রতিবর্ণীকরণ আর একটা লিপ্যান্তর। তো দুটাই কোনটা বেশি ব্যবহার করা আমি ঠিক জানি না, তবে আমি দুটা ব্যবহারই দেখেছি। তো বেসিক্যালি লিপি থেকে লিপি অথবা স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট ট্রান্সলেশন যেটা আমরা বলি, আর ট্রান্সক্রিপশনটা যেটা হচ্ছে সাউন্ড থেকে আপনি লিপিতে নিয়ে আসছেন, তো ওটা আমরা আজকে করছি না। তো যেটা আমরা ব্যবহার করি সাধারণত ট্রান্সক্রিপশনের জন্য বিভিন্ন কারণেই হোক, মানে কলোনাইজেশন, তারপরে ওয়েস্টার্ন ডমিনেশন, এসব কারণেই হোক, যে রোমান স্ক্রিপ্টটা সারা পৃথিবীতে এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে যদি আপনি ট্রান্সলিটারেশন করেন তাহলে রোমান স্ক্রিপ্টে করবেন। তারপরে আমাদের মতো দেশগুলোতে কলোনাইজেশনের কারণে আমরা রোমান স্ক্রিপ্টটাকে ইংরেজি হরফ বা ইংরেজি কনভেনশনের সাথে একটু গুলিয়ে ফেলি, কিন্তু গুলিয়ে ফেলাতে কিছু সমস্যা হয়। তো সেগুলো নিয়েও আমি একটু টাচ করতে চাই যে আমরা আসলে ইংরেজি যে স্পেলিং কনভেনশন, ওইটা আমরা পরিহার করছি, আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা রোমান স্ক্রিপ্ট ব্যবহার করছি। এবং যদি আমি বলি যে কোন ভাষার কনভেনশনটা আমাদের কাছাকাছি হবে, সেটা স্প্যানিশ ভাষার কাছাকাছি হবে, যে যেভাবে লিখছি ওইভাবে বলছি, সেরকম একটা ব্যাপার হবে, যেটা ইংরেজিতে নেই। এটা কেন করছি? এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল প্রবলেম, যে আমাদের ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন সিস্টেমসে আমি অ্যাস্টেরিস্ক দিয়েছি। সিস্টেমস বলতে আমার মাথা হতে পারে, কম্পিউটারও হতে পারে। তো এইটাতে যখন আমার নেটিভ স্ক্রিপ্টটা থাকে না, তখন আমি রোমানাইজেশনের একটা সাহায্য নিই।
তো আমি লিঙ্গুইস্টিক্সের আমার পড়াশোনা, কিন্তু আমি বাংলা পড়িয়েছি অনেক দিন, যেমন ইউটি অস্টিনে আমি প্রায় 9 বছর বাংলা পড়িয়েছি। তো সেক্ষেত্রে অন্যান্য শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে। তো সাধারণত আমরা শিক্ষকরা, ভাষা শিক্ষকরা প্রথম দিকে স্ক্রিপ্ট, বিশেষ করে ইন্ডিক স্ক্রিপ্টগুলো শেখানো খুব ডিফিকাল্ট। তো আমরা শুরুই করি হচ্ছে রোমানাইজড বাংলা দিয়ে। আমরা ওদেরকে কিছু শব্দ, কিছু বাক্য যেগুলো স্মল টকের জন্য দরকার, সেগুলো আমরা ট্রান্সলিটারেশন দিয়ে শুরু করি। তারপরে একটা ক্লাস নিই যে ট্রান্সলিটারেশন থেকে কিভাবে ওরা যখন বাংলা স্ক্রিপ্টটা শেখে কীভাবে ব্যাক অ্যান্ড ফোর ট্রান্সলেট করতে পারে। এটা খুব জরুরি। এই জন্য স্ট্যান্ডার্ডটা অনেক বেশি জরুরি। আপনি যদি কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করে ট্রান্সলিটারেট করেন, বাংলাটাকে রোমান করেন, তখন আবার ওই স্ট্যান্ডার্ড ফলো করে রোমানাইজ বাংলা যেটা, ওটাকে আপনি বাংলা স্ক্রিপ্টে হুবহু লিখতে পারবেন। সেটা টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে শুধু আমার না, যারা আমরা লেস কমনলি টট ল্যাঙ্গুয়েজেস পড়াই, তাদের এটা খুবই জরুরি। এবং সবারই একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, যেহেতু এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডের অভাব, নিজেরা আমরা স্ট্যান্ডার্ড ডেভেলপ করে নেই। আরেকটা জিনিস আমার ব্যক্তিগতভাবেও এবং সমষ্টিগতভাবেও আমরা যে এই সমস্যাটার সমাধান করতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন লাইব্রেরিগুলোতে, বিশেষ করে বাইরে লাইব্রেরিগুলোতে যদি আপনি একটা বাংলা বই খুঁজতে যান, তো ওই বাংলা বইগুলো কিন্তু রোমানাইজ করে ক্যাটালগ করা থাকে। তো আপনি যদি ওই স্ট্যান্ডার্ডটা না জানেন, তাহলে আপনি সারাদিন কিবোর্ড মধ্যে লিখবেন, বিভূতিভূষণ কীভাবে লিখতে হবে সেটা দেখা যাবে যে আউটপুট আসছে না। হ্যাঁ, তো সেটাও একটা, বা বইয়ের নাম ওরাও বাংলায় দেয়। তো সাধারণত আমেরিকায় যেটা চলে সেটা হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেসের যে স্ট্যান্ডার্ড, ওদের একটা স্টাইল শিট আছে, আমরা এখানে দেখাবো, তারা ওইটা ফলো করে। ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডের সম্ভবত হান্টারিয়ান যে স্টাইল শিট ছিল ওইটা হয়তো একটু মডিফাই করে নিয়েছে, যেটা আমাদের এখানে কলোনিয়াল গভর্নমেন্ট এটা শুরু করেছিল। এটা বোধহয় দ্য আর্লিয়েস্ট, ইফ নট দ্য ফার্স্ট, মেবি দ্য ফার্স্ট স্টাইল শিট, যেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করেছিল, শুরু করেছিল বোধহয় উইলিয়াম জোন্স, তারপরে সেটার পুরো স্ট্যান্ডার্ডাইজ করেন হচ্ছে আমাদের সার্ভেয়ার জেনারেল হান্টার। তো এই কারণে ওনার নাম হান্টারিয়ান। তো সেই বিভিন্ন দেশে বিভিন্ন, কলকাতা জাতীয় যে গ্রন্থাগার, তারা আবার লাইব্রেরি অফ কংগ্রেসের মানে আমেরিকার যে স্টাইল শিট সেটাকেই অ্যাডপ্ট করেছে। তো এটা একটা ওদের ডিসিশন ছিল যে আমরা একেবারে নিজেদের একটা তৈরি করব, নাকি বাইরের একটা তৈরি আছে ওইটা নিয়ে নেব। গুগল তৈরি করেছে মানে এটা হচ্ছে ক্রাউড সোর্সিং বা বিভিন্ন স্বেচ্ছাসেবকরা তৈরি করেছে। এটার ব্যবহারটা হচ্ছে মানে লাইব্রেরি তো আছেই, আরেকটা হচ্ছে যে আমরা যারা ফিলোলজি করি, লিঙ্গুইস্টিক্স করি, হিস্ট্রি করি এবং টেক্সচুয়াল ক্রিটিসিজম করি, তাদের মধ্যে তো লোকাল যে নামগুলো, টাইটেলগুলো, হ্যাঁ, মানে এলাকার নাম বা কোনো একটা কনসেপ্টের নাম, যেটাকে ট্রান্সলেট করা হচ্ছে ওটাকে নষ্ট করা, তো ওটাকে নিয়ে আসতে হবে ওইভাবেই। এখন 10 জন যদি 10 রকম করে রোমানাইজ করে, তাহলে ওটা বিভিন্ন জনের মধ্যে যে সহযোগিতা, রিসার্চের যে সবচেয়ে বড় পার্ট, সেটা ব্যাহত হয়। তো সেই কারণে আমাদের একটা স্ট্যান্ডার্ড দরকার হয়। হ্যাঁ, যেমন আবার ক্রিয়েটিভ রাইটার যারা, তারা কাচকি মাছ কীভাবে লিখবেন যখন ইংরেজিতে গল্প লিখছেন, প্রবাসী বাঙালিরা কাচকি মাছ যদি এক একজন এক এক রকম লেখেন, অথবা অভিমান কথাটা আর এক একজন এক একভাবে লেখেন, তাহলে হয়তো পাঠকের জন্য একটু সমস্যা হতে পারে। তো সেই কারণে একটা মানে ক্রিয়েটিভ রাইটারদের জন্য একটা ইউজ আছে এখানে। আর আরেকটা হচ্ছে যে পাবলিশারদের মধ্যে, যেমন মিত্র অ্যান্ড ঘোষ, ওরা কলকাতায়, ওরা প্রবাসী বাঙালি, ওদের যে প্রবাসী বাঙালি মানে ভারতের ভেতরে যে প্রবাসী বাঙালিরা বিভিন্ন স্টেটে থাকেন, তাদের বাচ্চা কাচ্চারা হয়তো মা বাবার থেকে ভাষাটা শেখে কিন্তু স্ক্রিপ্টটা শেখে না। তখন তাদের জন্য যে ছোটদের পাবলিকেশন, যে সুকুমার রায়ের আবোল তাবোল হয়তো ওরা রোমানাইজ বাংলায় পাবলিশ করছে, রবীন্দ্রনাথের সহজপাঠ, আরও কয়েকটা, আমি শুধু সুকুমারের লিখেছি এখানে। এই রিপোর্টটা হয়েছে বোধহয় নিউ এজে, যে কী কী জিনিস আমরা দেখতে পাই। আরেকটা বড়, যেটা এখন মাউনের সাথে বেশি রিলেটেড, সেটা হচ্ছে যে
আমরা মেশিন নিয়ে যখন বাংলাটা করছি, ডিজিটাল স্তরে যখন বাংলাকে নিয়ে যাচ্ছি, টেকনিক্যাল স্তরে, সেগুলো বিভিন্ন রকমের ডিকশনারি আছে, বিভিন্ন রকমের মানে বিভিন্ন ইউজের ডিকশনারি আছে, যেটা কম্পারেটিভ ডিকশনারি আছে, এটিমোলজিক্যাল ডিকশনারি আছে, রোমানাইজ ডিকশনারি আছে, এবং কর্পাস লিঙ্গুইস্টিক্সের তো মানে বিশাল একটা ক্ষেত্র। তো সেক্ষেত্রে স্ক্রিপ্টের, নেটিভ স্ক্রিপ্টের তো আছেই, পাশাপাশি যদি রোমানাইজ স্ক্রিপ্ট বা একটা স্ট্যান্ডার্ড স্ক্রিপ্টে থাকে যেটা হচ্ছে নন নেটিভ স্ক্রিপ্ট, তাতে করে আমরা আসলে উন্মুক্ত করে দিচ্ছি ব্যাপারটাকে ওয়ার্ল্ডের সমস্ত রিসার্চারের জন্য। তো সেটা আমরা যদি dictionary.com-এ যাই, তখন আমরা এক্সাম্পল দেখতে পাবো যে ওরা উচ্চারণটা আসলে দুই রকম করে দেখায়। একটা হচ্ছে আইপিএতে, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে, যেটা ওটাতে যারা শিক্ষিত তারা ওইটা দেখে উচ্চারণটা নিতে পারেন, কারণ এখানে অ্যাক্সেসেরও ব্যাপার আছে। অনেকে মনে করেন যে ওইখানে তো একটা অডিও ফাইলও দেওয়া হয়, কিন্তু সবাই যে শুনতে পায় তা তো আবার ঠিক না, তাই না? অনেকে তো ভিজুয়াল, শুধু ভিজুয়াল। তো এইখানেও ওই যে অ্যাক্সেসের কথা বললাম, বিভিন্ন ধরনের অ্যাক্সেস, মানে আমরা এবলিস্ট জায়গা থেকে না দেখি ব্যাপারটা, অনেকে আছেন আনএবল বা আমরা যেটাকে ডিসেবলও বলি। তো সেই জন্য ওখানে একটা যে আইপিএ দেখতে পাবে না বা পড়তে পারবে না বা সাউন্ডটা শুনতে পারবে না, তার জন্য রোমানাইজড একটা প্রোনাউন্সিয়েশন গাইড ওখানে দেওয়া থাকে। হ্যাঁ, যে কোনো একটা কিওয়ার্ড দিলে আপনি dictionary.com-এ পাবেন, এবং এটা প্রায় সব ডিকশনারি এখন এটা করে, অনলাইনে যে কোনো ডিকশনারিতে যেগুলো সার্চেবল সেটা তারা করে। আরেকটা ব্যবহার দেখতে পারবেন যেটা হচ্ছে মনিয়ার উইলিয়ামস এবং আপতে ডিকশনারিজগুলো করে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ বা সাংস্কৃতিক ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলো নিয়ে কাজ করে। বাংলায় তেমন একটা নেই, হিন্দি পর্যন্ত ওরা নিয়ে এসছে। বাংলায় আপতেতে বোধহয় আছে, কিন্তু সেটাও আবার কলকাতার যে কিবোর্ড সেটা ওরা ব্যবহার করে, এবং ওদের যে কনভেনশন সেটা ওরা ব্যবহার করে। এবং এই ডিকশনারিগুলোতে ইনপুট আউটপুট দুটাই রোমানাইজড হতে পারে। আপনি ইনপুট দিলেন, একটা সার্চ করলেন একটা ওয়ার্ডকে, সেটা রুট দেখতে চান, কোন কোন ভাষা আছে সেটা দেখতে চান, আউটপুটটাও আবার আপনার রোমানাইজ পাবেন। তাহলে আপনি যদি স্ক্রিপ্টটা না জানেন, আপনি আপনার রিসার্চের কাজটা করতে পারবেন। সেটা আমরা বাংলার জন্য করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে গ্রেটল, একটা ওদের রিসোর্সেস পোর্টাল আছে, সেটা হচ্ছে গ্রটিঙ্গেন রেজিস্টার ফর ইলেকট্রনিক টেক্সট। এই টেক্সটগুলো হচ্ছে সমস্ত সংস্কৃত সাহিত্য, সবগুলো হচ্ছে ওদের রোমানাইজ করা আছে। বেদ, 4 বেদ থেকে শুরু করে, মহাভারত থেকে শুরু করে, রামায়ণ থেকে শুরু করে সব আছে। এখন যে দেবনাগরী জানে না, তার জন্য বেদ পড়তে কোনো অসুবিধা হবে না, বেদ নিয়ে গবেষণা করতে কোনো অসুবিধা হবে না। এটা আছে। সেটা আপনি চাইলে মধ্যযুগের বাংলার সমস্ত যে সাহিত্য, সেটাকে আপনি বাংলা স্ক্রিপ্টও করতে পারেন, একটা পাশাপাশি গ্রেটেলের মতো একটা রোমানাইজ স্ক্রিপ্টে করতে পারেন। এটা ওপেন করে দিতে পারেন যে মধ্যযুগের বাংলা নিয়ে তুমি যদি পৃথিবীর যে কোনো জায়গা থেকে গবেষণা করতে চাও, দিস ইজ ওয়ার ইউ ক্যান লাইক হ্যাভ দিস রিসোর্সেস। তো এই জিনিসটা হচ্ছে একটা ব্যবহার। আরেকটা ব্যবহার হচ্ছে প্যারালাল লেক্সিকন, যেটা আমি হচ্ছে একটু আগে বলেছিলাম যে আপনার যদি একই ফ্যামিলির বিভিন্ন ভাষা থাকে এবং আপনি যখন ওই একটা ভাষা নিয়ে কাজ করবেন, কখনোই আপনার রিসার্চ পূর্ণ হবে না যদি না তার সিস্টার ল্যাঙ্গুয়েজগুলোকে জানতে না পারেন। ওখানে কীভাবে কী হয়েছে, ডেভেলপমেন্ট কী হয়েছে, বা নোভেলটি কীভাবে এসছে, কোনটায় কোন পরিবর্তনটা হয়েছে, এগুলো সব জানতে হলে আপনাকে সবগুলো ভাষার বা যেগুলো ডকুমেন্টেড সেগুলোর একটা কম্পারেটিভ অ্যানালিসিস করতে হবে। তো সেটার জন্য আপনি যেমন মনখেমের ভাষাগুলো এই সি ল্যাং যে সফটওয়্যারটা বা পোর্টালটা, সেটার মধ্যে তোলা আছে। আপনি একটা ভাষায় একটা শব্দ কিওয়ার্ড আপনি প্রেস করবেন, ওই শব্দটা কোন কোন ভাষায় আছে সবগুলো আপনাকে লিস্ট দেবে, এবং ওই রুটগুলো কি কি চেঞ্জ হয়েছে সব কিছু আপনাকে দিয়ে দিবে। তো আপনার গবেষণার কাজটা সহজ হয়ে গেল, একটা অ্যাসিস্ট্যান্ট। এটা সম্ভব হয়েছেও রোমানাইজেশনের কারণে, কারণ ওটা ওরা আইপিএতে করেনি। অনেকগুলো আইপিএতে করেছে, কিন্তু আইপিএতে করতে গেলে যে রিসোর্সেস দরকার হয়, যে এক্সপার্টিস দরকার হয়, তার চেয়ে বরং এটা অনেক সুলভ, রোমানাইজেশনটা অনেক সুলভ। এবং আইপিএর ব্রড, যে আইপিএর জন্য যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার যে এই কিবোর্ডটা, আপনাকে একটা লেয়ার লাগে, একটা ইন্টারফেস লাগে, আইপিএকে ডাউনলোড করে নিতে হয়, তারপরে তো আপনাকে ওটা জানতে হয়। কিন্তু আপনি যদি এই কিবোর্ডের মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হয়,
জেনারেল অর্ডিনারি কিবোর্ডের মধ্যে, সেই ক্ষেত্রে রোমানাইজেশন আপনাকে বেশি হেল্প করবে। সেক্ষেত্রে আইপিএ আপনার জন্য জুৎসই হবে না। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে আমার স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার, এত কষ্টের পরেও আমি আসলে কি আমি পাবলিকের টাকাটা ব্যয় করব? হ্যাঁ, আসলে পাবলিক কোনো এটা থেকে কোনো পাবে কিনা, ফল পাবে কিনা। কিন্তু এগুলো হচ্ছে আপনার যে যুগ, সেই যুগে এই ইনভেস্টমেন্টটা অনেক জরুরি। অন্যান্য দেশগুলো করছে, তার থেকে ফলও তারা পাচ্ছে। আমরা না করলে আমরা নোকিয়া হয়ে যাব। নোকিয়া যেটা করেছে, একটু দেরি করেছে, শেষ, মার্কেট আউট। তো কারণ হচ্ছে আমাদের কম্পিটিটর আছে, কলকাতা আছে আমাদের, ওরা এগিয়ে যাচ্ছে অনেক দিক থেকে, যেটা মামুনের সাথে কথা হলো যে ওর প্রায় গিয়ে তর্ক করতে হয়। তো আমাদের যদি আসলে কিছু থাকে, তাহলে আমাদের তর্কের একটা বেসিস থাকে। আমাদের যদি তর্ক করার বেসিসটা, যেটা আমাদের স্ট্যান্ডার্ডটা না থাকে, তাহলে আমরা অল্টারনেটিভ দিতে পারবো না। এটা ন্যাশনাল যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের জন্য এটা জরুরি, যেটা যারা পলিটিক্সের সাথে জড়িত, মানে পলিটিক্যাল দর্শনের সাথে জড়িত, নট লাইক দলীয় পলিটিক্স, দর্শনের সাথে জড়িত, যে নেশন বিল্ডিংয়ের সাথে জড়িত, তারা এই ব্যাপারটা টের পায়। আরেকটা ব্যাপার যেটা যে এটার কারণ হচ্ছে যে এটার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে সবার মধ্যে, যারা ইউজার তার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে, এটাকে সার্চেবল করা যায়। হ্যাঁ, এটার আবার রিভার্সিবল করা যায়, যেটা আমি বলছিলাম যে আপনি রোমানাইজ করলেন আবার ব্যাক টু নেটিভ, সেটা করা যায় যদি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। আবার এটা বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়, পাবলিশিংয়ের থেকে কম্পিউটার থেকে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, সব জায়গায় একই প্রোটোকল ব্যবহার করলে সেটা একটা ব্যবহারের যে অপটিমাইজেশন, সেটা তৈরি হয়। রিভার্সিবিলিটির কথা বলেছি। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা মামুন এবং আপনাদের যারা কম্পিউটার সায়েন্টিস্ট আছেন, তারা বুঝতে পারবেন যে এতে ক্লিনিং এবং ডিডুপ্লিকেশন, হ্যাঁ, ডুপ্লিকেশন হয়ে গেলে সেটাকে ডিডুপ্লিফাই করা, সেটা খুব ডিডুপ্লিকেট করা খুব ইজি হয়ে যায় যদি আপনি রোমানাইজ থাকতে পারেন। যে ভাইটা যদি 9 রকম, রাইট, ভাই বানান যদি 9 রকম হয়, তাহলে আপনি এটা তাড়াতাড়ি ক্লিন করে ফেলতে পারবেন, এটা খুব সমস্যা তৈরি হবে না। এবং সাইটেশন, তারপরে আরও ব্যাপারগুলো যে একাডেমিয়াতে দরকার হয়, যে রিপ্রোডিউস করতে হয়, সাইট করতে হয়, তাদের প্রিসাইজ প্রনাউন্সিয়েশনটার কাছাকাছি যাইতে হয়, সেগুলো আপনারা এইটা থেকে সুবিধা পাবেন। এই সুবিধা থেকে এই সুবিধার কারণেই আইএসটি হয়েছে। যারা সংস্কৃত লিটারেচার অ্যাক্সেস করতে চান, তারা সবাই মিলে একটা অ্যালফাবেট তৈরি করেছেন, যেটা আমরা দেখতে পাই যে এটার সাথে সাধারণত ডায়াক্রিটিক থাকে। আমার কথাটা তারা লিখেছে এর উপরে বার, এম, বার, আর, যেটা মাই, সেটা আবার অমরের সাথে পার্থক্য তৈরি করছে, কারণ বার দেওয়া হচ্ছে না সেখানে। আর যদি আপনি বার না দেন, দুটাতেই কোনোটাতেই বার না দেন, তাহলে কোনটা আমার আর কোনটা অমর, এটা একটু সমস্যা হবে। তো এইটা এখন বার তো দেওয়া যাচ্ছে না, আপনার কিবোর্ডে বার দেওয়া যাচ্ছে না, তাহলে কী করবেন? সেই প্রয়োজন থেকে হার্ভার্ড কিয়োটো যে ওদের স্কিমটা আসলো, ওরা বললো যে আমরা অর্ডিনারি কিবোর্ডে নো ডায়াক্রিটিক্স, আমরা এই বারটাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। সো ওরা করলো যে বড় হাতের এ দিয়ে আ হলো, আর ছোট হাতের এ দিয়ে অ হলো। তখন ওরা আমার লিখলো বড় হাতের এ, এম, বড় হাতের এ, আর বাকিটা ইমর্টাল যেটা, সেটা অমর, সেটা আগের মতোই, মানে ছোট হাতে। এবং আইট্রান্স নামে আরেকটা আসলো, এটা কিয়োটো পর্যন্ত হচ্ছে সাংস্কৃতিক ল্যাঙ্গুয়েজেস বা সংস্কৃত পর্যন্ত। আইট্রান্স আসলো যে না, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসগুলোতে আমরা এটা এক্সপ্যান্ড করব, ঠিক আছে। এটা কিন্তু ওরা আবার হার্ভার্ড কিয়োটোর সাথে পার্থক্য করলো যে এটা কেমন দেখায় একটা ক্যাপিটাল, একটা, কারণ সবসময় অনেক সময় জোর দিয়ে বা কেউ যদি চিৎকার করে কথা বলতে হয়, অল ক্যাপস দিয়ে কথা বলতে হয়, তাহলে তো ওই ডিস্টিংশনটা আপনি হারিয়ে ফেলেন। হ্যাঁ, তো এটা মজা করছি, বাট এটা হয়তো ওদের এই ধরনের একটা ছিল যে আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে না করি। তখন ওরা আসলো যে না, আমরা যেটা সেটা আমরা ডাবল করব, আর যেটা সেটা আমরা সিঙ্গল, এরকম জায়গা থেকে ওরা বললো যেটা লং ই, সেটা আমরা ডাবল, দুইটা ই দিব,
যেটাকে ইংরেজিতে বলে আই, সেই কারণেও আমরা ইংরেজি থেকে বের হতে চাই যে ওটার নাম কিন্তু ইংরেজিতে আই, কিন্তু ওটার রোমানে ওটার নাম হচ্ছে ই। ঠিক আছে, তো এই জন্য একটা নামের কারণেও আমরা রোমানাইজ বলি, অ্যাংলিসাইজ বলি না। তো এটা ফিরোজের উদ্দেশ্যে, কারণ ফিরোজ আমাকে ওটা নিয়ে প্রশ্ন করছেন। তো এই জিনিসটা ওরা বললো, ডাবল করে দিল যে আসলে তো এটা দীর্ঘ অ হ্রস্ব অ, তাই না? সেই একই সেট, হ্রস্ব ই দীর্ঘ ই। হ্যাঁ, তো হ্রস্বটাকে একবার ব্যবহার করবে আর দীর্ঘটাকে দুবার করলেই দীর্ঘ হয়ে যাবে, সেটা ওরা ওই কনভেনশনটা ব্যবহার করলো। এখন বেঙ্গালি যে বা বাংলা যে রোমানাইজেশন, তার মধ্যে আমরা কি পাচ্ছি? তার মধ্যে প্রথমটা পাচ্ছি যে ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড ছিল ব্রিটিশ রাজের, দ্য হান্টারিয়ান সিস্টেম। সেটা আপনি যে ওল্ড ডকুমেন্টসগুলো দেখেন যেগুলো রোমানাইজ করা, ওগুলো সব এই হান্টার সিস্টেমে করা। হ্যাঁ, ইভেন গ্রামার বইও লেখার প্রচেষ্টা হয়েছে রোমানাইজ, মানে বাংলা গ্রামার, সেটাও ওই হান্টারিয়ান সিস্টেমে করা, জোন্স থেকে শুরু করে। তারপরে যেটা ইনফর্মাল, যেটা আমরা মুরাদ টাকলা দিয়ে শুরু করেছিলাম, তারপরে এই পর্যন্ত আসলাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা SMS-এ আমরা এটা ব্যবহার করেছি। সেটা অর্গ্যানিক্যালি একটা জিনিস ডেভেলপ করেছে। হ্যাঁ, এটা খুঁজতে গিয়ে দেখলাম নিনাদ কবিতা নামে একটা বেঙ্গালি রোমানাইজেশন গাইড আছে, ও বাংলার যে কাব্য বা কবিতার সম্পদ আছে সে রোমানাইজ করছে। আমার মনে হয় এটা ইন্ডিভিজুয়াল একটা এফার্ট। আমার কাছে মনে হলো যে এটা আমার সাইট করা দরকার, এবং খুবই ভালো লাগলো। তারপরে গুগলের একটা রোমানাইজ বেঙ্গলি আছে, এই স্লাইডটা সবাই পাবেন আমার মনে হয়, যারা অংশীজন তারা এগুলো ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, ওই সাইটগুলোতে পেয়ে যাবেন। সো এই ওদের স্টাইল শিট হচ্ছে, গুগলেরটা হচ্ছে বিশাল বড়, যেটা শুধুমাত্র অ্যালফাবেট না, ওই অ্যালফাবেটটাকে কীভাবে ব্যবহার করতে হবে, যেটাকে বলে স্পেলিং কনভেনশন, সেটাও ওরা কোডিফাই করেছে। হরবল, খুবই বাজে, সেটা দরকার, কিন্তু ওটা থেকে একটা আইডিয়া নেওয়া যেতে পারে। তারপরে ন্যাশনাল লাইব্রেরি অফ কলকাতা, তারা লাইব্রেরি অফ কংগ্রেস থেকে নিয়েছে বেঙ্গালি রোমানাইজেশন টেবল। সেটাতে আপনার অনেকখানি আপনি নিয়ে নিতে পারেন, সবটা নিতে হয়তো পারবেন না। যেমন ওয়াই নিয়ে একটা, ওয়াই এবং জে নিয়ে একটা প্রবলেম আছে, যেটা আমরা হয়তো অভ্যস্ত না। সো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইভেন ইফ মুরাদ টাকলা আমাদের ঐতিহ্য এবং হান্টারিয়ান আমাদের ঐতিহ্য, আমরা যেন এমন কিছু করে না ফেলি যেটা হচ্ছে আমাদের জনগণের যে এত দিন ধরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ওটাকে চ্যালেঞ্জ করে ফেলে। সো এখানে ঐতিহ্য এবং আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং গবেষণামূলক লব্ধ জ্ঞান, এটার একটা মিথস্ক্রিয়া করে যদি আমরা করি, আমাদের প্রয়োজন মনে করি, তাহলে সেই রকম একটা স্ট্যান্ডার্ড এবং কনভেনশন, স্ট্যান্ডার্ড অ্যালফাবেট এবং সাথে করে একটা কনভেনশন অ্যাড করব বা ডেভেলপ করব। এখন আমাদের স্কোপ এবং চ্যালেঞ্জেসগুলো কি? আমাদের চ্যালেঞ্জগুলো হচ্ছে অর্ডিনারি কিবোর্ড, হ্যাঁ, এবং প্রায় ডায়াক্রিটিক বলতেই আমরা হয়তো ব্যবহার করতে পারবো না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে ইংরেজি অ্যালফাবেট এবং ইংরেজি বানানের যে কনভেনশন, ওইটা থেকে একটু দূরে থাকতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ভাওয়েলের যে ব্যাপারটা, হ্যাঁ, স্বরবর্ণের যে জন্য যে রোমান হরফে যে লেটারগুলো আছে, সেগুলো তো আমাদের হরফকে, আমাদের স্বরগুলোকে ডিস্টিংক্ট করে রিপ্রেজেন্ট নাও করতে পারে। যেটা যে হ্রস্ব অ এবং দীর্ঘ আ, এর মধ্যে যে আমি কোনটা লিখব, কীভাবে লিখবো, আমরা কি ডাবল লিখবো, নাকি ক্যাপিটাল করে লিখবো, ক্যাপিটাল স্মল করে লিখবো, নাকি বার দিব, বার তো দিতে পারছি না, তখন কি করব, সেইটা ডিসিশনের ব্যাপার, আলোচনার ব্যাপার, ডিসিশনের ব্যাপার। যেটা মামুন বললো যে আমাদের একমত হতে হবে বিভিন্ন জায়গায়, সেটা অনেকে দেখা যাচ্ছে যে ও দিয়ে লেখেন, বড় ও দিয়ে লেখেন অ, আর ছোট ও দিয়ে লেখেন ওকার। ঠিক আছে, সেটাও একটা কনভেনশন, সেগুলোও আলাপ হবে, মানে টেবিলে সব কিছুই আলাপ হবে যেগুলো ইউজার থেকে আসে। কনসোনেন্টেরও অনেক লিমিটেশনস আছে, যেগুলো আমাদের সাউন্ড অ্যান্ড সায়েন্সের মধ্যে যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের আলাপ করতে হবে, কোনটা ডিসিশন নিতে হবে, যে আমরা হয়তো বিজ্ঞ লিখতে কীভাবে লিখব, ডাবল জি দিয়ে লিখব, নাকি যেটার এটিমোলজিক্যাল বা ইয়া থাকে যে জ নিয় লিখবো না নিয় জ লিখবো, এগুলো হচ্ছে, এটার ট্রেড অফ আছে। যে আপনি যদি ডাবল জি লেখেন, তাহলে আপনি ওই অ্যালগোরিদমে বা ওই সিস্টেমে আপনাকে ওই রকম করে লিখতে হবে যে এটা এটিমোলজিক্যাল বানানটা এরকম,
আর এটার সুবিধাজনক যে বানানটা বা ইউজারের যে বানানটা সেটা হচ্ছে এরকম। এখন আমাদের এআই কম্পোনেন্ট আছে, আমরা ওটা দিয়েও সর্ট করে ফেলতে পারবো যে 10 ধরনের যদি ইনপুট থাকে, তা আমরা তো বলতে পারবো না সবসময় যে ইউজারকে আপনি এইভাবেই ইনপুট দিতে হবে, তাই না? ইউজার তো অনেক রকম ইনপুট দিতে পারে, কিন্তু এখন যেহেতু টেকনোলজি অনেক এগিয়ে গেছে, আমরা কিন্তু একটা এআই কম্পোনেন্ট অ্যাড করতে পারি যে কিন্তু সর্ট আউট করে ফেলতে পারে যে আচ্ছা ও এটা লিখছে, ডাবল জি লিখছে, তার মানে এটা হচ্ছে এটিমোলজিক্যাল ওটার সাথে রিলেটেড। সো ও আউটপুটটা সেভাবে দিল, একটা ছোট্ট একটা ইন্টেলিজেন্স ওখানে কাজ করলো। সো একদিক থেকে আমরা রেস্ট্রিক্টেড, আরেক দিক থেকে আমাদের আরও অনেক পটেনশিয়াল তৈরি করেছে আমাদের এআই। আরেকটা যেটা অনেক সমস্যা হতে পারে যে সাইলেন্ট লেটার, যেমন আপনি ধ্বনি কথাটাতে ডাব্লিউ দিবেন কি দিবেন না, ঠিক আছে, নাকি DHONI লিখবেন বা NE লিখবেন, সেটা সেই যদি লেখেন তাহলে ওই জায়গায় আপনাকে কোড করতে হবে যে এটা যে যখন এটা ট্রান্সলিটারেটেড হবে তখন যেন এটার বফালাটা অ্যাড হয়, কারণ আপনি তো ডাব্লিউ দিচ্ছেন না। হ্যাঁ, তো এইটার অল্টারনেটগুলো রাখতে হবে আপনার লাইব্রেরিতে ব্যবহার করতে গেলে। হোমোফোনস হতে পারে যে একই জিনিস ধ্বনি রিচ, ধ্বনি হচ্ছে সাউন্ড, সো এটাকে কীভাবে কোনটা পড়বে সেগুলোর জন্য আপনাকে চিন্তা করতে হবে, কী ব্যবস্থা নেবেন সেটার জন্য প্ল্যান করতে হবে। আবার যে হিস্টোরিক্যাল স্পেলিংয়ের কথা যেটা বললাম যে গ এবং ডাবল গ এবং নিয়োজ, তো সেগুলোর ব্যাপারে আপনার প্রভিশন রাখতে হবে। আবার নিজেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ডের দরকার আছে কিনা, আমাদের ন্যাশনাল লাইব্রেরি কী বলে, ঠিক আছে? সাধারণত লাইব্রেরিদের একটা স্ট্যান্ডার্ড থাকে, হ্যাঁ, সব বড় বড় লাইব্রেরিগুলোর স্ট্যান্ডার্ড থাকে। যেমন কলকাতা ন্যাশনাল লাইব্রেরি আছে, কংগ্রেস তো ওদের লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি, আমাদের লাইব্রেরি কী বলে তার যে ইন্ডেক্সিং সে রোমানাইজ করতে চায় কিনা বাইরের সদস্যদের, বাইরের রিসার্চারদের জন্য। বা এই দেশেও যদি এমন হয় এক সময় যে ডেমোক্রেটিক ওই জায়গায় চলে গেল যে বাংলা স্ক্রিপ্ট পড়ছে না কেউ, ঠিক আছে, বা বিভিন্ন জন তার মাতৃভাষায় করছে, যেমন আমরা 42টা ভাষা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সে বাংলা স্ক্রিপ্ট দিয়ে করতে চাচ্ছে না, সে আরও সুবিধা পাবে হচ্ছে রোমানাইজড হরফে। এটা তো তার একটা দাবি, তার একটা দেশ, তো তার জন্য আমরা একটা অল্টারনেটিভ রাখা মেজরিটির একটা দায়িত্ব, তাই না? সেই জায়গা থেকেও আমরা আমাদের বইগুলো ক্যাটালগ করতে পারি হচ্ছে রোমানাইজড একটা অপশান হিসেবে। ইটস নট লাইক ওইটাই আমি করতে চাচ্ছি, বাংলার পাশাপাশি এমন একটা স্ট্যান্ডার্ডে থাকলো যেটা অন্যরা যেটা বাংলায় অ্যাক্সেস করতে চায় না অথবা অ্যাক্সেস করতে পারবে না তাদের জন্য অ্যাক্সেসটা তৈরি হলো। পাবলিশারদের কথা আমি আগেই বললাম যে তাদের বিজনেস যদি দেখে যে মার্কেট আছে, তারা যদি এটা করতে চায় তাহলে তারা আমাদের স্ট্যান্ডার্ডটা ব্যবসা করতে। আরেকটা হচ্ছে বাংলা একাডেমি তার আগ্রহ, তার লজিস্টিক, যার প্ল্যান, তার ন্যাশনাল প্ল্যান এটা আছে কিনা, কারণ মনন কথাটা তো আসলে স্ট্যান্ডার্ডের সাথে অনেক বেশি জড়িত। আমার কাছে মনে হয়েছে যে এইটা বাংলা একাডেমি ওভারসি করতে পারে, যেহেতু তার কাজ একটা বড় কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড তৈরি করা সবার জন্য। সো এটা একটা ব্যাপার, এবং তার যদি ডিকশনারি তৈরি করতে হয়, হ্যাঁ, অনলাইন ডিকশনারি তৈরি করতে হয় এবং রোমানাইজড একটা প্রোনাউন্সিয়েশন গাইড দিতে হয়, বা একটা ছোট আইপি এর পাশাপাশি ছোট একটা ইঙ্গিত দিতে হয়, সেই রোমানাইজটা সে ব্যবহার করতে পারে, ইনপুট আউটপুট বোথ দুই জায়গা থেকে, সেটা একটা ব্যাপার। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তারা এইটাকে বাংলার পাশাপাশি আরও 42টা ভাষায় করবে কিনা আমি জানি না, ওদের এটা ওদের প্ল্যান কিনা বা ওদের জুরিসডিকশনে আছে কিনা, বা যাদের আছে তারা এটা ব্যবহার করবে কিনা। তারপরে আইসিটি ডিভিশনের এক্সপার্টস, লজিস্টিক্স এবং রিসোর্সেস আছে কিনা, এবং গভর্নমেন্টের প্ল্যান আছে কিনা, এগুলো প্রশ্ন করে দেখতে হবে। যেমন ঢাকা লাইব্রেরি এটার সাথে যুক্ত হবে কিনা, কারণ তাদের অনেক বড় একটা মধ্যযুগের সাহিত্যের এবং মানে রিসোর্সেস আছে, তারা কতটুকু সেটার গ্রেটেলের মতো একটা পোর্টাল তৈরি করতে চায় কিনা, এইসব শেয়ার হোল্ডারদের সাথে কথা বলে যদি মনে হয় যে সবগুলো ইয়েস পাচ্ছি, তাহলে আমরা আমাদের চয়েসেস কি, যে আমরা কি একটা জিনিস তৈরি করব নাকি একটা জিনিস অ্যাডপ্ট করে সেটার মধ্যে মডিফাই করব, সেটা আমরা ডিসিশন নিতে পারি। সেই ডিসিশনগুলোর নিচের ডিসিশনগুলো হচ্ছে যে
ভাওয়ালগুলো কিভাবে করব, অপশনগুলো এই চয়েসেসগুলো আছে, এই চয়েসেসগুলো থেকে কী নিয়ে আসতে পারি। হ্যাঁ, যেমন আইপিএতে কোলনও একসময় ব্যবহার করতো, যে এরপরে কোলন দিলে সেটা লং, সেটাকে আমরা বলতে পারি। তো এগুলো ডিসিশন মেকিংয়ের ব্যাপার। অ কীভাবে লিখবো, এ দিয়ে লিখবো না ও দিয়ে লিখবো। হ্যাঁ, তারপরে কনসোনেন্ট ডেন্টাল রেট্রোফ্লাই, যেটা ত কি দিয়ে টি দিয়ে লিখবো, আর ট যেটা কি বড় টি দিয়ে লিখবো, মানে ক্যাপিটাল টি দিয়ে লিখবো। এগুলো হচ্ছে ডিসিশন মেকিংয়ের ব্যাপার। তারপরে অনেক সময় সি, বাচ্চা লিখতে কীভাবে লিখবো, অথবা সি লিখবো না সিএইচ লিখবো। আবার যদি সিএইচ লিখি তাহলে কীভাবে লিখবো, তখন কি সিএইচএস লিখবো। এগুলো হচ্ছে ডিসিশনের ব্যাপার হবে। এগুলো জেমিনেটস কীভাবে লিখবো, যেমন অনেকে বন্যা লিখবেন ডাবল এন দিয়ে, অনেকে বন্যা লিখবেন ওয়াই দিয়ে, এ দিয়ে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা থাকবে, কিন্তু তার মানে এই না যে বন্যাকে আমরা নিলাম, ডাবল এনটা নিলাম, আর ওয়াইটা ব্যবহার করলে সমস্যা হয়ে যাবে, তা না। আমরা সেই অপশানও রাখবো, কিন্তু স্ট্যান্ডার্ড একটা থাকবে, অপশান থাকবে সাথে সাথে। আপনি নয়ভাবেই লেখেন, মানে নয়টা তো আর আন্দাজে আমি তৈরি করবো না, ইউজার থেকে নিব, যে দেখি যে ইউজাররা কীভাবে লেখে, তো সেগুলো দিয়ে আমরা অপশান তৈরি করব। তারপরে আর ডিসিশন, টেকনিক্যাল ডিসিশন আছে যে আমরা ওসিআর করবো কিনা, যে আমরা বাংলার একটা লেখা আমাকে প্রমাণাইজ করতে হলে মানুষ দরকার নাই, আমি ওসিআরের মাধ্যমে ওই গাইডলাইনটা দিলে মেশিনে যতক্ষণ জানে আমি ফিড করব যে দিস ইজ ইয়োর অ্যালগরিদম, এইটা করে দাও আমাকে। ও দেখে ছবি তুলে ও আমাদেরকে ট্রান্সলেট করে দিবে, ভাইস ভার্সা, তাই না? তো এগুলো তো যেহেতু বাজেটের ব্যাপার, এগুলো অনেক কিছু, এগুলো ডিসিশন মেকিংয়ের ব্যাপার। আবার এআই কম্পোনেন্ট লাগাবো কি লাগাবো না, সেটারও একটা ডিসিশনের ব্যাপার আছে। তো এই পর্যায়ে আমার আসলে আপাতত শেষ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, যারা এসছেন তাদের আলোচনা শুনতে চাই, চিন্তাগুলো শুনতে চাই। আর কেউ একজন হয়তো আমাকে একবার বলেছিলেন যে উল্টা দিকটা কীরকম হবে। উল্টা দিকটা হচ্ছে যে বাইরের লেখা যখন আমরা, ওই যে বিশেষ করে নোবেল প্রাইজ কে পেয়েছেন তার নামটা কীভাবে লিখতে হবে, সেটাও তো একটা প্রবলেম হয়ে যায়। যে তো সেক্ষেত্রে আমার সেটাও একটা ডিসিশনের ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে আইটিএ যে ব্রড ট্রান্সক্রিপশন আছে সেটা অনেক বেশি সেফ, যেটা সাউন্ড টু স্ক্রিপ্ট। কারণ যদি আপনি একজনের নাম হচ্ছে KNIGHT, তখন তো আপনি আর ক দিয়ে লিখবেন না, নাইট লিখবেন না বাংলায়, আপনি নাইটই লিখবেন। হ্যাঁ, নাইট অমুক। তো সেই ক্ষেত্রে আপনি কি করছেন, সাউন্ড থেকে স্ক্রিপ্ট আনছেন, স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্ট করছেন না। তো সেই জন্য ওইখানে ট্রান্সলিটারেশনটা দরকার নেই আমার ব্যক্তিগত অভিমত, কারণ অনেক ঝামেলা তৈরি করবে। ওখানে সাউন্ডটা কীরকম হচ্ছে সেটা হচ্ছে যে ভাষারই হোক। অনেকে আছে না যে সেলিম ভাই বলে ফেলবেন যে এটা তো ওই রকম হওয়ার কথা, কারণ অরিজিনাল ভাষায় তো এটা। তো অরিজিনাল ভাষায় সাউন্ডটাই আমরা স্ক্রিপ্টে নিয়ে আসতে পারবো, যদি আমাদের একটা ঐক্যমত্য থাকে যে আমরা এই 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 ব্রডটা, আমি ন্যারোটা লিঙ্গুইস্টদের হাতে ছেড়ে দেন, ব্রডটা আমরা ব্যবহার করতে পারি। যাক, এটা ছিল একটা প্রশ্নের জবাব আর কি সেটা। আর হাইপার লিঙ্কগুলো পেয়ে যাবেন, ওগুলো হচ্ছে রিসোর্সেস। থ্যাংক ইউ।